কি এমন অস্বাভাবিক হওয়ার বিষয় ঘটেছে? সামান্য ব্যাপার। প্রিয় আর অনুভব হিসেবে আমাদের প্রথম দেখা যখন হয়েছিল তখনও কিন্তু ব্যাপারটা সামান্যই ছিল। নীতি চুপ করে গেল। বাড়ির পিছন দিকে আছে তারা। মৃদু আলোয় চারপাশটা ফুটে উঠেছে। নীতি আকাশপানে তাকালো। মিহি কণ্ঠে বলে উঠল, আজকের আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, দেখেছেন? আমার সামনেই আমার চাঁদ উপস্থিত, আকাশ দেখার প্রয়োজন নেই। নীতি হাসল, ছলো ছলো চোখে তাকিয়ে বলল, সেদিন যদি আপনাকে নিজের কথাগুলো না ব্যক্ত করতাম, তাহলে আপনিও আমাকে ভালোবাসার স্বীকারোক্তি দিতেন না, আর দুজন আলাদা থাকতাম আজ। নাহিয়ান নীতির চোখের দিকে তাকালো। নীতি আবারও হেসে পড়ল। আমি হীনা অস্তিত্ব কি করে সামলে উঠতেন অনুভব? নাহিয়ান হাসল। নীতির কনিষ্ঠ আঙুল নিজের কনিষ্ঠ আঙুল দিয়ে স্পর্শ করলো। পুরনো কথা কেন তুলছো? হঠাৎ মনে আসলো। ভুলে যাও। পুরনো সব স্মৃতি? হুম, সব না, আমাদের সুখকর মুহূর্তগুলো বাদে কিছু বিষাক্ত মুহূর্ত ভুলে যাও। বিষাক্ত মুহূর্ত তো ছিল না। কেন? সেই দুঃখগুলো বিষাক্ত নয়? আপনার সাথে সম্পর্কিত সেই দুঃখগুলো আমার সুখ ছিল। নাহিয়ান চুপটি করে তাকিয়ে রইল। নীতি হাসল। কি দেখছেন? প্রেমময়ীকে। কেন? একটু বেশি সুন্দর লাগছে তাকে। আর আপনার স্নিগ্ধ। নাহিয়ান মুচকি হাসল। নীতি আবার বলে উঠল, ভালোবাসা কি জানো স্নিগ্ধ মানব? হুম, জানি। কি বলুন তো? আমার স্নিগ্ধময়ী নামক অনুভূতি। স্নিগ্ধময়ী? আমি স্নিগ্ধ মানব হলে তুমি স্নিগ্ধময়ী, আর স্নিগ্ধময়ী হলো তুমি নামক স্নিগ্ধতা। নীতি নাহিয়ানের চোখে চোখ রাখল। নাহিয়ান নীতির এক হাত নিজের বুকের বাঁ পাশে রাখল। অতঃপর ছন্দ সুরে মিলিয়ে শুধালো, তুমি আমার মন গহীনের অন্যতম অনুভূতি। তোমার মন মাতানো ছন্দে আমি হারাই মনের গতি, যার মাঝেতে আমি খুঁজে পাই আমার সকল ছন্দ। তোমায় আমি ভালোবাসি, এ কথা নয় মন্দ। নীতি নাহিয়ানের কিছুটা কাছে এগিয়ে এলো। পলক না ফেলেই বলতে শুরু করলো, মন্দ নয় এই ভালোবাসার কথন। স্নিগ্ধ কেবল প্রতিটা মুহূর্ত। এভাবেই থমকে থাকুক সময়, চলতে থাকুক প্রিয় অনুভবের প্রহর। বিয়ের আমেজ শেষ। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গিয়েছে। সকলে নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এর মাঝে সব ঠিক থাকলেও পরিবর্তন এসেছে তূর্ণা আর বর্ষার মাঝে। রাদীপকে সে পছন্দ করলেও নিজের মাঝে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। আদৌ এসব নিয়ে কি তার ভাবা উচিত? সেদিনের পর রাদীপের সাথে কথা হয়নি তার। মূলত অস্বস্তির জন্যে সে কথা বলতে পারছে না, না পারছে নিজের মনে জমা প্রশ্নগুলো করতে, নিজের না বলা কথাগুলো ব্যক্ত করতে। অন্যদিকে নিজের অনুভূতিগুলো বুঝতে না পেরে দিন দিন নিশ্চুপ মানবী হয়ে উঠছে তূর্ণা। এই অনুভূতির সাথে সে পরিচিত নয়। সবসময় হাসি ঠাট্টা করা মেয়েটি হুট করেই কেমন হয়ে গেল। নিজের পরিবর্তনে চরম অবাক সে। কেন হচ্ছে এমন? রিকশায় বসে এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল সে। ভাবনাগুলো থেকে মুক্তি পেতে আশেপাশে তাকালো। পর মুহূর্তেই চোখ আটকে গেল তার। চলন্ত রিকশা থেকেও কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি সেখানে থমকালো। আরহাম একটা মেয়ের সাথে বসে আছে পার্কে। হেসে সে কথা বলছে তারা। সেকেন্ড কয়েকের থমকানো দৃষ্টিতেই সে উপলব্ধি করলো তার মনে অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ দিয়ে নোনা পানি বেরিয়ে আসতে চাইছে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলো তূর্ণা। বাড়ি পৌঁছেই দীর্ঘক্ষণ শাওয়ার নিল সে। বের হতেই তার মায়ের ডাক পড়ল। আরহাম পড়াতে এসেছে। চুলের পানি না ঝরিয়েই ওড়না মাথায় দিয়ে চলে গেল সে। চুপচাপ বসে পড়ল আরহামের সামনে। আরহাম চোখ তুলে তাকালেও তূর্ণা তাকায়নি। অবাক হচ্ছে আরহাম। বিয়ে বাড়ি থেকে আসার পরই কেমন যেন হয়ে যাচ্ছে মেয়েটা। এত শান্ত তো সে নয়। যেখানে পড়তে বসলে কথা বলে সময় নষ্ট করার চেষ্টায় থাকতো তূর্ণা, সে এখন প্রয়োজন ছাড়া কিছুই বলে না। আরহাম খেয়াল করলো তূর্ণার চোখ ফুলে আছে। তবুও এড়িয়ে গিয়ে ওকে ফিজিক্স করতে দিল। তূর্ণা চুপচাপ সেটা সলভ করে দিল। আরহাম প্রসন্ন হয়ে বলল, ভেরি গুড। এভাবেই পড়তে থাকলে এবার তোমার রেজাল্ট ভালো হবে তর্ণা। তোমার ব্রেন মাশাআল্লাহ। যদি এই মনোযোগ আগে দিতে
এখন ভালো ভার্সিটিতে থাকতে। যাক, ব্যাপার না, আর একটু পরিশ্রম করো, ভালো কিছু পাবে দেখো। তূর্ণা এবার চোখ তুলে তাকালো, মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনাকে পেতে হলে কি করতে হবে আহরাম ভাইয়া? চমকে তাকালো আরহাম। তূর্ণা তখনও তাকিয়ে। নীরব দৃষ্টি বিনিময় হলো তাদের মাঝে। অতঃপর আরহাম গম্ভীর কণ্ঠে শুধালো। কি বলতে চাইছো? তূর্ণা আবারও নিজের মলিন কণ্ঠে বলে উঠল, আপনাকে পেতে হলে কি করতে হবে আমায়? পড়ায় মন দাও তোর না? উত্তর চাই আমার। আমি তোমার শিক্ষক। তূর্ণা নিশ্চুপ রইল। আরহাম আবার নিজের পড়ানোতে মন দিল। পড়া শেষে সে যেতে নিলেই তূর্ণা বলে উঠল, বললেন না তো আহরাম ভাই? এসব কথা পরবর্তীতে বললে আমার পক্ষে তোমাকে পড়ানো আর সম্ভব হবে না। এক মুহূর্ত দাঁড়ালো না আরহাম, চলে গেল সে। এদিকে এই কথাটা শোনা মাত্রই তূর্ণার বুক কেঁপে উঠল, চোখ ছলছল করে উঠল। তূর্ণার জানা নেই কেন সে এই কথা বলল, তবে মনকে বেঁধে রাখতে চায় না সে, একদম না। মনের কথা শোনা উচিত। এতে যদি দুঃখ থেকেও থাকে তবুও শান্তি পাওয়া যায়, আর প্রত্যেকেরই সেই শান্তি পাবার অধিকার আছেই। পার্কের একটা বেঞ্চিতে বসে আছে নীতি। এখানে এসেছে প্রায় মিনিট 10 হয়ে গিয়েছে। নাহিয়ানের আসার নাম নেই। হাত ঘড়িতে সময় দেখল সে, 2:10। এখন তো অফিসে লাঞ্চ ব্রেক থাকার কথা। অফিস থেকে একটু দূরেই পার্কে বসে আছে সে। পাশে রাখা বিরিয়ানির বক্সের দিকে তাকালো। আজ প্রথমবার রান্না করেছে সে, যদিও নিজের ইচ্ছাই না, মায়ের জোড়াজুড়িতে। হুট করে ইচ্ছে হলো নাহিয়ানের জন্য নিয়ে যাওয়া উচিত তার। ব্যাস, চলে এসেছে। সরি, লেট হয়ে গেল। নাহিয়ানের আওয়াজ শুনে ওর দিকে তাকালো নীতি। গ্রে রঙের শার্ট আর ব্ল্যাক পরিহিত মানুষটিকে পর্যবেক্ষণ করে নিল সে। বরাবরের শার্টের মতোই উপরে 2টো বোতাম খোলা তার। চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে আছে। ঠোঁটের কোণে সেই ক্লান্তি মাখা হাসি। সেই হাসিতে নীতির মন প্রশান্তিতে ভরে উঠল। ইস, মানুষটা তার ব্যস্ততার মাঝে হুটহাট নীতির ডাকে চলে আসে। সেও মুখে হাসি রেখা ফুটিয়ে তুলল। নাহিয়ান বসল ওর পাশে, ক্লান্ত কণ্ঠে বলল, হঠাৎ এখানে যে? দেখতে আসলাম। কাকে? আপনাকে। এত দূর? বেশি দূর নয়। বলেই নিজের ব্যাগ থেকে রুমাল আর সাথে থাকা পানির বোতল এগিয়ে দিয়ে বলল। মুখে একটু পানির ঝাপটা দিয়ে নিন। নাহিয়ান বিনা বাক্যে নিয়ে নিল। মুখে পানির ঝামটা দিয়ে নিল সে। অফিসে খুব কাজের প্রেশার, তাই না? রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে নাহিয়ান উত্তর দিল, যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ প্রেশার থাকে, এরপর তেমন কিছু থাকে না। নীতি ভ্রু কুচকে বলল, অফিসে কাজ থাকবে না তো কি বাসায় থাকবে? নীতির কথা শুনে হাসল নাহিয়ান। নীতি ততক্ষণে বক্স এগিয়ে দিল নাহিয়ানের দিকে, হাত বাড়িয়ে চামচ দিয়ে বলল, এখন ঝটপট খেয়ে বলুন তো কেমন হয়েছে। নাহিয়ান ভ্রু কুচকে তাকিয়ে রইল। কি হলো? এটা কে? আচ্ছা, খুলে দেখুন। বক্স হাতে নিল সে। বিরিয়ানি দেখে হাসি চওড়া হলো তার। বিরিয়ানি বড্ড পছন্দের তার। তুমি বানিয়েছো? হুম। নাহিয়ান অবাক হওয়া কণ্ঠে শুধালো। হঠাৎ? নীতি নড়ে চড়ে বসলো, অতঃপর বলল, মা বলছিল রান্না বান্না পারি না, শ্বশুরবাড়িতে কি করে খাওয়াবো সবাইকে। এখন মা তো আর জানে না তার মেয়ে কত ট্যালেন্টেড, তাই একটু চমকে দিতে বানিয়েছি। যদিও ইউটিউব দেখে করেছি, আর সবাই বলেছে বেশ ভালোই হয়েছে। আমি অবশ্য এখনো টেস্ট করিনি। আপনার কথা মনে পড়ল, তাই দেরি না করে নিয়ে আসলাম। নাহিয়ান হাসলো। মধ্যাহ্নের এই সময়ে আশেপাশে কাউকে খুঁজে পাওয়া দায়। বিরিয়ানি বক্স নীতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কষ্ট করে এনেছো যখন খাইয়েও দাও। নীতি কয়েক পলক তাকালো নাহিয়ানের দিকে, অতঃপর চামচ দিয়ে খাওয়াতে নিলেই নাহিয়ান গাল ফুলিয়ে বলল, হাত দিয়ে খাওয়াতে অসুবিধা হবে নাকি? হাসলো সে। বোতল থেকে পানি নিয়ে হাত ধুয়ে নিল, অতঃপর এক লোকমা নাহিয়ানের মুখের সামনে ধরে বলল, এবার হয়েছে? নাহিয়ান খাবারটুকু মুখে নিয়ে জবাব দিল। হুম। নীতি আর কিছু বলল না। খাবার মাঝেই নাহিয়ানের চোখ যায় নীতির ডান হাতের দিকে। সেখানে কেমন হালকা কালচে দাগ হয়ে আছে। সঙ্গে সঙ্গে হাত টেনে নিজের সামনে আনলো সে। এটা কিসের দাগ? নীতি তাকালো, হেসে বলল, এটা ওই রান্নার সময় গরম কড়াইয়ে হাত লেগে গিয়েছিল। নাহিয়ান মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো,
জ্বলছে না? নীতি ডানে বামে মাথা নাড়ল। সত্যি? সত্যি? খেয়াল করে কাজ করার দরকার ছিল তোমার। এত বেখেয়ালি হও কেন তুমি? ওষুধ আগিয়েছো? তুমি তো আবার নিজের যত্ন নিতে পারো না। নীতি হাসল, নাহিয়ানের চোখে চোখ রেখে বলল, যত্ন রাখার জন্য আপনি আছেন তো, তাহলে নিজে কেন এত কষ্ট করব? নাহিয়ান চোখ ছোট ছোট করে তাকালো। পরক্ষণেই নীতির হাতে থাকা বক্স থেকে বিরিয়ানি নিয়ে ওর সামনে ধরল। নীতি মাথা পিছু নিয়ে নিল। আপনি খান, আমি বাসায় গিয়ে খাবো। এখানে কেবল একজনের খাবার। হা করো। নীতি কিছু বলতে নিবে তার আগেই নাহিয়ান চোখ রাঙালো। উপায় না পেয়ে নীতি বিনা বাক্যে খেয়ে নিল। অতঃপর নাহিয়ান বলল, ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। এখন কি কম আছে নাকি? কম আছে নাকি জানা নেই, তবে চাই আমাদের মাঝে শত ঝগড়া, মান অভিমান, রাগারাগি হোক না কেন, কখনো যেন তা ভালোবাসাকে ডিঙিয়ে যেতে না পারে। তারপর? তারপর আবার কি? শেষ করুন এখন, আমি আর খাচ্ছি না। ভালোবাসা বাড়ার জন্য ভাগাভাগি করে অন্য দিন খাবো। এখন শেষ করে জলদি ফিরে যান, সময় যাচ্ছে। যেতে ইচ্ছে করছে না। করতে হবে, জলদি জলদি। আমাকেও বাড়ি ফিরতে হবে। একা যাবে? আপনি যাবেন সাথে? চলো। অফিসকে করবে? তোমায় দিয়ে এসে করবো। নীতি হাসল, বাম হাত দিয়ে আলতোভাবে নাহিয়ানের চুল ঠিক করে দিতে দিতে বলল, এখন সন্ধ্যা নয়, চারপাশ উজ্জ্বল, অন্ধকার নেই, তাই ভয়ও নেই। সেজন্য আপনাকে এত ভাবতে হবে না, আমি চলে যাব। কিন্তু কিন্তু পরন্তু করলে আমি আর আসবো না এমন করে। নাহিয়ান হাসল। খাওয়া শেষে দুজনেই উঠল। নীতিকে রিকশায় উঠিয়ে ভাড়া মিটিয়ে দিল সে। রিকশা চোখের আড়াল হতেই নাহিয়ানও ছুটল তার অফিসের দিকে। অতঃপর দুজনার সুন্দর আরেকটি মুহূর্ত স্মৃতিতে জমা হলো। আমার দিকে না তাকিয়ে পড়ায় মন দাও তোর না? চুপচাপ পড়ার ফাঁকে আর চোখে আরহামকে দেখে চলেছিল তুর্না। আরহাম গম্ভীর দৃষ্টিতে সামনে আরেকটা বই নিয়ে পাতা উল্টাচ্ছে। তুর্নার দিকে না তাকিয়েও সে বুঝতে পেরেছে তুর্না তার দিকেই তাকিয়ে। তুর্না দীর্ঘশ্বাস ফেলল, মৃদু স্বরে বলল, আপনি আমাকে আর পড়াতে আসবেন না ভাইয়া? আরহাম চমকালো, তবে বাহিরে সেটা প্রকাশ না করেই তুর্নার দিকে তাকালো সে। নিজেকে স্বাভাবিক রেখেই বলল, নতুন টিচার রেখেছি চাচি। তো আমি না পড়লে পড়াবে কে? ম্যানেজ করে নিব। কি ম্যানেজ করবে? তোমার এখন একটা দিন লস মানে অনেক কিছু লস যাবে, বুঝছ? যা। তুর্নার এমন জবাবে আশাহত হলো আরহাম। ফেল করতে চাও নাকি আবার? জানেনি। তোমার সমস্যা কি তোর না? তুর্না এবার আরহামের চোখে চোখ রাখলো, স্পষ্টভাবে উত্তর দিল, আমার সমস্যা আপনি। মন শান্ত হচ্ছে না আমার। আমি এই অনুভূতির সাথে পরিচিত নই। দম বন্ধ হয়ে আসছে আমার। বারবার মনে বলছে আপনাকে চাই। আমি মনোযোগ দিতে পারছি না। অসহ্য লাগছে সবটা। কথার মাঝেই চোখ ছলছল করে উঠল তুর্নার। আরহাম লম্বা নিঃশ্বাস নিল, অতঃপর বলে উঠল, আগে গেলে পড়ায় মনোযোগ দিবে, সমস্যার সমাধান হবে। যদি হয় তবে সত্যিই আসবো না। বলো এখন কি চাও? তুর্নার বুক মোচড় দিয়ে উঠল। সত্যি মানুষটা আসবে না? চোখ নিচে নামিয়ে নিল সে, অস্পষ্ট স্বরে বলল, আপনাকে চাই। আরহাম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল। এ কোন জ্বালা! অতঃপর কিছু একটা ভেবে বলল, বেশ, ঠিক আছে। তুর্না চমকে তাকালো। আরহাম কি মেনে নিল সব? দেখো তোর না, আমি বরাবরই পড়ালেখা নিয়ে সিরিয়াস, তা তুমি ভালো করে জানো। সেই হিসেবে আমি চাইবো আমার সঙ্গিনী যে হবে সেও একজন ব্লাইন্ড স্টুডেন্ট হোক। তাই তোমাকে 1 বছর সময় দিলাম, মানে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত সময়। যদি তুমি প্রতিটা বিষয়ে A+ আনতে পারো তবেই আমায় পাবে, হয়তো না। রাজি? তুর্না ভাবল কিছুক্ষণ, অতঃপর বলে উঠল, রাজি। আরহাম স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপাতত বুঝ দেওয়া গিয়েছে এতেই শান্তি। আবার তার এও বিশ্বাস তুর্না কখনোই তার শর্ত পূরণ করতে পারবে না। ব্যাস, সমস্যার সমাধান। ভার্সিটির গেটের বাইরে পা রাখতেই অদূরে রাদিফের দেখা পেল বর্ষা। ওকে দেখা মাত্রই দ্রুত পায়ে হাঁটা শুরু করলো সে। রাদীপকে কোনো মতে পাশ কাটিয়ে এগিয়ে গেল। রাদীপ এতক্ষণ ফোন দেখছিল।
বর্ষার উপস্থিতি টের পেতেই খেয়াল করলো বর্ষা ওকে এড়িয়ে সামনে চলে গিয়েছে। ফোন পকেটে ঢুকিয়ে পিছু চলল সেও। বর্ষা, থামলো বর্ষা, তবে ঘুরে তাকালো না। রাদীপ সামনে এসে দাঁড়ালো ওর। বর্ষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এড়িয়ে চলার কারণ কি? এড়িয়ে চলছি কোথায়? তো দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? আমি সত্যিই খেয়াল করিনি। আমার হাইট কি অনেক কম? এমন প্রশ্নে থতমত খেলো বর্ষা। অবুঝের মতো তাকালো সে। হ্যাঁ। আমি কি হাইটে ছোট? না তো। তাহলে নিচে তাকিয়ে কথা বলছো কেন? বর্ষা আমতা আমতা করতে লাগলো। তোমার সাথে কিছু কথা ছিল, চলো। বর্ষা বিনা বাক্যে হাঁটতে শুরু করলো। দুজনের মাঝে এক হাতের দূরত্ব। বেশ কিছুক্ষণ নীরবতার পর রাদীপ বলে উঠল, এইসব রিলেশনে আমি বিশ্বাসী নই, তাই আগে বলিও নি আমার পছন্দের কথা। কিন্তু মা জানে এর ব্যাপারে। ইচ্ছে ছিল একবারে বিয়ের পর বলবো, বাট সেদিন ওই আন্টির কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। বর্ষা নিরুত্তর রইল। আমি তোমায় পছন্দ করি, এক কথায় ভালোবাসি। এটা অনেক আগে থেকেই। আমি এও জানি তুমিও হয়তো আমায় পছন্দ করো। বর্ষা দাঁড়িয়ে গেল, চমকে তাকালো রাদীপের দিকে। রাদীপ কনফিউজ হয়ে বলল, শিওর না, বাট মনে হতো আর কি। বলেই হাত দিয়ে সামনে যাওয়ার ইশারা করলো। বর্ষা আবার হাঁটা শুরু করলো। আমি ভেবেছিলাম তোমার পড়াশোনা শেষে তোমাকে এগুলো বলবো, কিন্তু ওই আন্টির মতো এখন অন্য কেউ যদি তোমাকে তার ছেলের বউ করে ফেলে তাহলে আমাকে দেবদাস হতে হবে। এত রিস্ক নিতে পারবো না। তুমি বিয়ের পরেও পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। বিয়ের আগে বা পরে যখনই হোক পড়াশোনা মাস্ট কমপ্লিট করা লাগবে। কিন্তু যদি তোমার অন্য কাউকে পছন্দ থাকে বা আমায় পছন্দ না করো তাহলে বলে দিতে পারো। এই বিষয় এখানেই শেষ হবে। বর্ষা চুপ করে রইল। আমি উত্তরের আশায় আছি। মনে মনে সাহস জুগিয়ে বলে উঠল, কোনোটাই নয়। তাহলে কি ধরে নিব? বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, বিয়ে না করলেও পড়াশোনা করা লাগবে, করলেও করা লাগবে। এর থেকে ভালো বিয়ে করেই পড়াশোনা করি। ইনডাইরেক্টলি মত দিলে? বর্ষা ঠোঁট চেপে হেসে বলল। ডাইরেক্টলিই দিলাম। রাদীপ হাসল, পকেটে হাত গুজে বলল, বললেই পারো আমাকে বিয়ে করা তারা অনেক তোমার। মোটেও না। অবশ্যই হ্যাঁ। তাইলে করলাম না বিয়ে। কিন্তু আমি তো এক কথার মানুষ। বর্ষা চোখ ছোট ছোট করে তাকালো। রাদীপ হেসে ওর দিকে তাকিয়ে বলল, সব সময় এমন থাকবে, এড়িয়ে গিয়ে চুপচাপ থাকবে না। অমন বর্ষাকে আমি ভালোবাসি না।